আমি ফার্মে চিৎকারের শব্দে ফিরে এসেছিলাম, কিন্তু বাকি সকলকে বললো তুমি সবার শেষে এসেছিলে। গতকাল রাত 9টায় তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে। কিন্তু তোমার বোন তো বললো কাল রাতে তুমি বাড়িতেই ছিলে না। রমেশের মৃত্যুতে তোমার বোন হাওয়া করে কাঁদছিল কেন? উদয়শঙ্করবাবু রেগে গিয়ে একটা পর তারপর বললেন, এবার সমস্ত ঘটনা তুমি বলবে না আমাকে বলতে হবে? যদি আমাকে বলতে হয় তাহলে ডক্টর ফাঁসির আদেশ নিশ্চিত। মহিত চিৎকার করে বললো, না, আমাকে ফাঁসি দেবেন না, আমি সব বলবো। রমেশ আমার বোন টিনার সাথে প্রেম করতো, আমার বোনও ওকে পছন্দ করতো, কিন্তু রমেশের পরিবার খুব গরিব, আমার বোনকে কোনোদিনও ওষুধ দিতে পারতো না। আমি ওকে অনেকবার সাবধান করেছি, কিন্তু ও আমার কথা শুনতেই চাইছিল না। তাই বাধ্য হয়ে সেদিন রাতে। দারোগাবাবু বলেন, চুপ করে থেকো না, কী হয়েছিল সেদিন রাতে সম্পূর্ণ ঘটনা বলো। সেদিন রাতে সবাই যখন এক এক করে ফার্ম থেকে চলে গেল, শুধু আমি, রমেশ আর রাজু ছিলাম। তখন আমি ভাবলাম এটাই সুযোগ। তখন আমি সিলিন্ডার আনার কথা বলে ফার্মের পেছন দিকে গিয়ে একটা ছাগলের কান ধরে জোরে টান দিতে ও চিৎকার শুরু করে দিল। আমি ভাবলাম রমেশ আসবে, কী হয়েছে দেখতে, আর আমি তখনই ওর গলা টিপে মেরে ফেলবো আর গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দেবো। সবাই ভাববে আর্থিক অনটনের জন্য রমেশ আত্মহত্যা করেছে, কিন্তু রাজু চলে এলো। আমি তখন ভাবলাম যা হবে দেখা যাবে, এখনই রমেশকে মারতে হবে, আর এখন মারলে রাজু ফাঁসবে, কারণ ফার্মে এখন শুধু রাজু আর রমেশ আছে। তাই ফার্মের পেছন থেকে ধীরে ধীরে সরে এলাম। রমেশের পেছন দিকে তাকিয়ে দেখলাম একটা শাবল রমেশের পেছন দিকে রাখা আছে। ব্যাস, আর সময় নষ্ট না করে একটা রুমাল দিয়ে শাবল ধরলাম, তারপর খপাত করে রমেশের মাথার পেছন দিকে গেঁথে দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে অন্ধকার একটা বাগান থেকে দেখতে লাগলাম পরের ঘটনাগুলো। হাবিলদার, মোহিতকে এখনই গ্রেপ্তার করো। উদয়শঙ্করবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি না আসলে আজকে একজন নিরপরাধ ছেলে সাজা পেয়ে যেত। আরে মশাই, এটাই তোমার কাজ। তাহলে এখন আমি রাজুকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? কারণ আমি ওকে কথা দিয়েছি আজ এই সময় ও নিজের বাড়িতে থাকবে। অবশ্যই নিয়ে যান, আশা করি আবার দেখা হবে। ধন্যবাদ।